ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? পরিবেশ ও বিজ্ঞান বইয়ের এই হারিয়ে যাওয়া বন আর নতুন বন, মানে তোমাদের যেটা আছে কি চ্যাপ্টার না, দেখো এই চ্যাপ্টারটা হচ্ছে পরিবেশ ও বনভূমি, তাই তো? এই বিষয়বস্তু নিয়ে পড়া। তা আমি আগের ভিডিওগুলোই তোমাদের আমি পড়ে শুনিয়েছিলাম কি কি আসতে পারে না পারে। এবার দেখো এখান থেকে যেগুলো বলছি সেগুলো তোমরা নোট করো। কি বলেছে? অল্প কিছুদিন আগেও স্থলের বেশিরভাগটাই ছিল বন। চাষ শেখার আগে মানুষ বিশেষ গাছ কাটতো না। একসময় মানুষ চাষ করতে শিখলো, গাছ কাটার ধারালো অস্ত্র বানালো। এবার দরকার চাষের জমি, শুরু হয়ে গেল গাছ কাটা। চাষের জমি বাড়াতে গিয়ে বন কমাতে থাকলো। এটা কিন্তু আসতে পারে তোমাদের, যে কেন বন কাটা হলো, কেন কাটা হলো, তখন কিন্তু এটা ইম্পর্টেন্ট যে বন কেন কাটা হলো, জঙ্গল কেন পরিষ্কার করা হলো। যখন অনেক কাল আগেকার কথা বলা হচ্ছে তখন কিন্তু এত গাছ কাটা হতো না, এত জঙ্গলও ছিল না। যত মানুষ বেড়েছে, বসতি বেড়েছে, মানুষ খাদ্যের প্রয়োজনে, বিভিন্ন সরঞ্জামের প্রয়োজনে মানুষ কি করেছে না, গাছ কেটে সেই জায়গাগুলো চাষের জমি তৈরি করেছে, তাই তো? বিভিন্ন খাবার শস্য সেখানে উৎপন্ন করছে। তাই তখন থেকে শুরু হয়ে গেল বন কাটা। তা বন কাটতে গেলে কী হয় না, ধারালো অস্ত্রের প্রয়োজন হয়, তাই তো? এবং চাষের জমি, এই জন্য তারা বন কাটতে শুরু করলো। তবে এখন এত লোকজন ছিল না, তখনকার দিনে এত লোকজন এখনকার মতো তো ছিল না। তাই গাছ কাটা হলেও অনেক বন জঙ্গল থেকেই যেত। কত জঙ্গল কাটবে, সবই তো জঙ্গলে ভর্তি। তখন কি করলো না, মানুষ তখন অতটা গাছ কাটতো না, প্রয়োজন না পড়লে কাটতো না। অনেক কাল আগে ভারতে রাজারা বনের ওপর কড়া নজর রাখতো। কেন নজর রাখতো বনের ওপর? দেখো এখানটা আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে বন থেকে কাঠ পাওয়া যেত, এমনকি হাতি পাওয়া যেত। বনে হাতি থাকতো, তার ওপর রাজার দখল ছিল। হাতি রাজার সেনাবাহিনীতে কাজে লাগাতো। কেন বনের ওপর, কেন এটা আসতে পারে তোমাদের, যে বনের ওপর কেন রাজার দখলদারি ছিল, এটা আসতে পারে। একটা নজর ছিল কেন, এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? দেখো এটা কিন্তু খুব সম্ভাবনা আসার। তখন তোমরা কি বলবে? বলবে যে একটা পয়েন্ট হচ্ছে এই যে ভারতের রাজারা কেন বনের ওপর নজর রাখতো। এই অনেক কাল আগে থেকে আমি ব্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে? ইম্পর্টেন্ট বলেও দিচ্ছি, পয়েন্টগুলো শোনো কি বলছে। একটা পয়েন্ট বলবে বন থেকে প্রচুর কাঠ সংগ্রহ করা হতো, এটা একটা পয়েন্ট। আর একটা বলবে বনে প্রচুর হাতি থাকতো। এই হাতি থাকার কারণে কি হতো, হাতিরা সেনাবাহিনীর কাজে লাগাবে বলে হাতিদের দখলে রাখতো রাজারা, তাই তো? ভারতের হাতি যুদ্ধের কাজে ব্যবহার হতো। তাই হাতি বনগুলি খুব গুরুত্ব ছিল, ভীষণ ইম্পর্টেন্ট। এটা তোমাদের আসতে পারে। বোঝা গেল যে হাতি বনগুলির কি গুরুত্ব কী ছিল, তখন এই পয়েন্টটা তোমরা তুলে বলবে। তাছাড়া বনে অনেক মানুষ থাকতো, তারপর এক সময় লোক অনেক বাড়তে থাকে, চাষের জমিও বাড়াবার দরকার হয়। আমি আবার বলছি যে আগে জঙ্গলে ভর্তি থাকতো, পরে জঙ্গল কেন কাটা হলো না, চাষের জমি দরকারের জন্য, চাষের জমি যাতে ব্যবহার করা হয়, তাই জঙ্গলটাকে পরিষ্কার করা হলো, তৈরি হয়ে গেল। তখন কি, এখন তো তোমরা জঙ্গল দেখতেই পাবে না। চারদিকে বড় বড় কি দেখতে পাবে, চারদিকে বড় বড় সব ঘরবাড়ি উঠে গেছে, তাই তো? ফ্ল্যাট উঠে গেছে, এখন কলকারখানা তৈরি হয়ে গেছে এই জঙ্গল পরিষ্কার করে, তাই তো? যত মানুষ বেড়েছে তত এগুলো হয়েছে। আগেকার দিনে তো অত মানুষ ছিল না। তাহলে কি হলো, তৈরি হলো নগর আর শহর, ঠিক আছে? জঙ্গল কাটার ফলে এইসব তৈরি হলো। মানুষের ভিত, যেখানে দেখবে শহর তৈরি হবে, নগর হবে, শিল্পাঞ্চল হবে, সেখানেই স্বাভাবিক মানুষের ভিড় হবে। তত ভিড় হলেই কি হবে, ভিড় হলেই সেখানে খাবার দাবারের প্রয়োজন হয়ে পড়বে বেশি। আচ্ছা, যত গাড়ি বাড়তে থাকলো তত কি হলো, বাতাস, তাহলে এটা একটা পয়েন্ট দিয়ে দিলাম। শহরের বাতাস কেন দূষিত হলো, এটা আসতে পারে তোমাদের। কিভাবে দূষিত হলো, তখন এগুলো বলবে। দূষিত হওয়ার কারণ কি, তখন কি বলবে? বলবে ধুলো ধোঁয়াতে চারদিক বেড়ে গেল, গাছের পাতা ধুলোয় ঢেকে গেল, শ্বাসকষ্টের অসুখ হলো, মৃত্যুও বাড়তে শুরু করলো। গাছের পাতা ছাড়া অক্সিজেন পাওয়া যাবে না,
এ কথা কিছু মানুষ বুঝলো, ঠিক আছে? যতজনকে দেখো, যতজনকে বোঝানো সম্ভব বোঝানো গেল, কিন্তু বনের আকার ছোট হতেই থাকলো। মানুষ কিন্তু বন কাটতেই লাগলো প্রয়োজনে, সে ঘরবাড়ির প্রয়োজনে বলো, চাষের জমির জন্য বলো, বিভিন্ন কারণে মানুষ জঙ্গল পরিষ্কার করতে লাগলো। এবং যত জঙ্গল পরিষ্কার করতে লাগলো অক্সিজেনের অভাব ঘটলো। তারপরে প্রচণ্ড মানুষের ভিড় থাকলে কী হবে, গাড়ি প্রভৃতি যানবাহন চলা আসার ফলে ধুলোতে ভর্তি হয়ে গেল। গাছের পাতাগুলো কী হয়ে গেল, গাছের পাতাগুলো সব ধুলোয় ভরে গেল, ঠিক আছে? এবং কি হলো, যার জন্য তাদেরও সালোক সংশ্লেষে অসুবিধা হতে লাগলো। কিন্তু কিছু মানুষ সেগুলো সব বুঝলো, শ্বাসকষ্টের অসুখ বাড়লো। কিছু মানুষ বুঝলো, আবার কিছু মানুষ ধরো এগুলো বুঝলো না, তারা এইসব করতেই লাগলো, ঠিক আছে? মানে গাছ কাটা, ঘরবাড়ি তৈরি, মানে চাষের জমি জন্য গাছ কাটতে লাগলো প্রয়োজনে। তারপরে সেই কাঠ বেচে তারা চোরা কাঠ বিক্রি করতে থাকে, সেই কাঠ বেচে তারা জীবিকাও কিছু কিছু মানুষ নির্বাহ করতো। বিভিন্ন কারণে তারা জঙ্গল পরিষ্কার করতে থাকে। তাহলে এই পয়েন্টটা আমি বলে দিলাম, তোমাদের আলোচনাও করে দিলাম, কি আসতে পারে সেটাও আমি বলে দিলাম, এগুলো ইম্পর্টেন্ট দিয়ে বুঝেছো? তোমরা খাতায় কিন্তু অবশ্যই নোট করে নাও। তারপরেই পড়ায় যাচ্ছি আমি। দেখো, চাষ করলেও গাছ থাকে, কিন্তু শহর বাড়তেই থাকলো, ক্রমে চাষের জমি কমতে থাকলো। বোঝা গেল? যদি শহর বাড়ে, সেখানে তো বড় বড় ফ্ল্যাট হয়ে যাচ্ছে, কলকারখানা তৈরি হচ্ছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে, তখন কি হলো, চাষের জমিটা কমতে শুরু করলো। তখন এবার খাদ্যের অভাব দেখা দিল। স্বাভাবিকভাবে শহরে তো চাষের জমি কম, তাই জন্য কি হলো, খাদ্যের অভাব দেখা দিল। বোঝা গেছে? এই দেখো এখানে লিখেছে পয়েন্টটা, যে যত চাষের জমি কমতে থাকলো, যত চাষের জমি কমতে থাকলো, তত কি হলো, হ্যাঁ না, তত খাদ্যের অভাব দেখা দিল। এই দেখো, চাষের জমি কমার ফলে। আচ্ছা, ফলের গাছও বেশি শহরে দেখা যায় না, যায় কি, যায় না, সে তো কাটা পড়েছে, মানে সেই গাছগুলোকেও মানুষ কেটে দিয়েছে জমির জন্য, ঠিক আছে? তারপরে বন নেই, পশুরা বারবার লোকালয়ে চলে আসে। দেখবে প্রায় তোমরা খবরে শোনো যে হাতি, বাঘ, এইসব সব লোকালয়ে চলে এসে কি করেছে, ঘরবাড়ি ভেঙে দিয়েছে, অনিষ্ট করেছে। মানুষ, কিছু মানুষ মারা যায় তাদের চাপা, মানে তাদের সাথে করে, তাই তো, এই লড়াই করে, তা বিভিন্ন ফসল নষ্ট করে দেয় তারা। তাহলে এই জঙ্গল কাটার জন্য তারা বাসস্থান হারাচ্ছে, স্বাভাবিকভাবে তারা লোকালয়ে চলে আসছে। এটা কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, যে এই সব করার জন্য হাতিরা কেন বা পশুরা কেন লোকালয়ে চলে আসছে। তখন কিন্তু তোমরা এই পয়েন্টগুলো বলবে, যে ফলের গাছ ছিল, চাষের জমি ছিল, জঙ্গল ছিল, সব কিছু কাটার ফলে কি হয়ে যাচ্ছে, তারা আমাদের এই লোকালয়ে চলে এসে ঘরবাড়ি সমস্ত কিছু ভেঙে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা দেখো, এবার নিজেদের ভুল বোঝা শুরু হলো। ফলের এত দাম, তাই অনেক মানুষ কি করলো, ফলের গাছ কাটা, মানে কাটা বন্ধ করলো। ফলের গাছ কাটাটা কোনো মতেই উচিত নয়, কেন ফলের বাজারে প্রচুর দাম। মানুষ সেটা বুঝতে পারলো, তাই ফলের গাছগুলো যেখানে যা আছে সেগুলো রেখে দিল, ফলের গাছ কাটা মানুষ বন্ধ করলো, ঠিক আছে? কেন বন্ধ করলো এটা আমি একটা ব্যাকেট দিয়ে দিলাম। অনেক চাষের জমিতে ফলের গাছও লাগালো, চাষের জমির পাশে পাশে ফলের বিভিন্ন রকম ফলের গাছ তারা লাগাতে শুরু করলো। পেয়ারা গাছ, কলা গাছ, আম গাছ, চাষের জমিও আছে, আবার তার পাশে এগুলোও লাগাতে শুরু করলো। প্রথম কয়েক বছর ফসল দুই হলো, তারপর সেগুলো ফলের বাগান হয়ে গেল। বোঝা গেছে? চাষটা কমে তখন ফলের বাগান বেড়ে গেল। তাহলে এটা আমি বোঝাতে শুরু করলাম যে ফলের বাগান কিভাবে হলো, ঠিক আছে? পরেরটাই যাচ্ছি। দেখো, কাঠের অনেক দাম, তাই ছোট ছোট গাছ কাটা বন্ধ হলো। কেউ কেউ পুকুরের পাড়ে শাল, সেগুন গাছ লাগিয়ে দিল, কেউ আবার ধাপ চাষ করে শুরু করলো চাষাবাদ। চাষের জমিতে ধাপ চাষ করে চাষ শুরু করলো যারা পাহাড়ি মানুষ, ঠিক আছে? তাহলে মানুষ যখন বুঝতে পারলো যে কাঠের অনেক দাম, ফলের অনেক দাম, তখন কিন্তু মানুষ সজাগ হলো। তারা চাষের জমির পাশে পাশে বলবে ফলের গাছ, আপেলের গাছ, বিভিন্ন পেয়ারা গাছ, কলা গাছ, আম গাছ, এগুলো লাগাতে থাকে। তারপরে বিভিন্ন রকমভাবে ধাপ কাটা সেগুন গাছ, শাল গাছ, তারপরে ধাপ চাষ করা শুরু করলো। রাস্তার ধারে ধারে দেখবে এখন অরণ্য সপ্তাহ হয়, মাঝে মাঝেই বলে গাছ লাগাও। রাস্তার ধারে ধারে গাছ লাগানো শুরু হয়েছে। সব দিকে বজায় রেখে বাঁচার ভাবনা এলো, শহরগঞ্জে গাছ লাগানো শুরু হলো।
কলকারখানার পাশেও গাছ লাগানো শুরু হলো। বড় বড় বন চাই এই নিয়ে, ছোট বনও চাই এই নিয়ে। উন্নত কলকারখানা, গ্রাম শহরের জীবন টেকসই হবে। কেন গ্রাম শহরের জীবন টেকসই হবে তখন এইগুলো বলবে যে শহরের পাশে, কলকারখানার পাশে, রাস্তার ধারে বড় বড় মানে কি হলো না, বিভিন্ন রকমের গাছ লাগানো শুরু হলো, ছোট বড় সমস্ত রকমের গাছ লাগানো শুরু হলো। এই যদি ভাবনা মানুষের মনে আসে এই গাছ লাগানোর ব্যাপারটা, তাহলে আমাদের শহর গ্রাম সব জীবন কি হবে, আরও উন্নত মানের হবে, আরও টেকসই হবে। ঠিক আছে, দেখো তারপরে কি বলছে, দেখো লোকালয়ে এই সব ছোট ছোট গাছ বন হচ্ছে, এগুলো বলে সমাজভিত্তিক বন। এটাও তোমাদের পয়েন্ট করে আসতে পারে যে সমাজভিত্তিক বন কাকে বলা হয়। তখন তোমরা এই ব্যাকেটটা দিয়ে দিচ্ছে আমি, এটা পড়বে যে লোকালয়ের মাঝে এই সব ছোট ছোট বন দেখা যায়, সেগুলোকে বলা হয় সমাজভিত্তিক বন। আর এখানকার বন যথেষ্ট হয়নি, আমাদের দেশে বন কম, আমাদের রাজ্যে খুবই কম, বড় বনেও গাছ কম, তাই সুযোগ পেলেই গাছ লাগানো দরকার। ঠিক আছে, সবাই মিলে যখন সেটাকে একটা উদ্যোগে গাছ লাগানো হয়, সেটাকে আমরা বলবো সমাজভিত্তিক বন সৃজন বলবো আমরা। ঠিক আছে, 123 পাতার এই পড়াটা তোমাদের আমি পড়িয়ে দিলাম। এবার আসছি, দেখো বেড়াতে গিয়ে বন দেখা, এটা কত পাতা আছে, 124 পাতা, আর 25 পাতায় এটা আছে বাকি পড়াটা, আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি। নেক্সট পড়ায় কি যাচ্ছি, দেখো বলছে পাশের একটা বড় বনের মতো, আচ্ছা পাশে বলছে পথের পাশে একটা বড় বনের মতো মোটা মোটা গাছ, তবে ফাঁকা ফাঁকা, কোন গাছের গুড়ি হাত দিলে বের পাওয়া যায় না, বের দিয়ে ধরতে গেলে 3 জন মিলে ধরতে হয়, এইসব পড়াগুলো বলেছে। যাই হোক, আমি তোমাদের যেটা মেন পড়ায় আসছি, বনের ভিতরে একদিকে শাল বাঁধানো পুকুর রয়েছে, একটু একটু ভাঙা, যেমন তোমরা বন রাস্তায় গেলে দেখতে পাবে যে কিছু পুকুর দেখতে পাবে জঙ্গলের রাস্তায়, বেশ ভালো লাগবে, বেশ একটা সুন্দর বাঁধানো ঘাট দেখতে পাবে, সেইভাবে কিছু ইম্পর্টেন্ট নয়। তোমাদের যেটা ইম্পর্টেন্ট দেখো আমি সেটা বলছি যে বিশালাক্ষীর আম বাগান, পুকুরটার পাশে বিশালাক্ষীর পুকুর, বিশালাক্ষীর মন্দির, হ্যাঁ, বাগানে কমপক্ষে 2000 গাছ আম গাছ আছে, বিশালাক্ষীর মন্দির, এখানেও সেরকম ইম্পর্টেন্ট নয়, আমি যেটা ইম্পর্টেন্ট অবশ্যই তোমাদের দাগ দিয়ে দেবো, বলবো এটা আসতে পারে। দেখো আর কি বলেছে, ওই বাগানে গাছ বলছে বাগান কেটে ঘরবাড়ি হতো, ফলের বাগান গাছগুলো, হ্যাঁ আগে তো অনেক বাগান ছিল, বাগান লাগোয়া, বাগান কেটে তখন কি হতো, ঘরবাড়ি হতো, ফলে গাছগুলো রেখে দিত, আর গাছ কেটে বাড়ির দরজা জানলা খাট চৌকি করতো, কাঁঠাল জাম গাছও কাটা হতো, আম খুব দামে বিক্রি হতো, মানে আম কাঠ, তাছাড়া আম কাঠ বেঁকে যায়, তাই আম গাছগুলোকে রেখে দেওয়া হলো, আমগুলো বিক্রি করে করে টাকা পেত। কথাটা বোঝার চেষ্টা করো, বলছি আম কাঠগুলোকে কি করলো, বিক্রি করতো, করে আসবাবপত্র বানানো হতো, কিন্তু সেই আম কাঠ বেশি দিন ভালো থাকতো না, বেঁকে যেত আম কাঠ, তখন কি করলো, আম গাছগুলোকে রেখে দিল, আমগুলোকে বিক্রি করে টাকা রোজগার করলো। এবার বলছি এই টাকা কারা পেত, বিশাল আম বাগান আছে, এই টাকা কারা পায়, দেখো আমি ব্যাকেট দিয়ে দিচ্ছি কি বলছে, দেখো পঞ্চায়েত থেকে আমের ব্যাপারীরা গাছ জমা নেয়, এটা আসতে পারে তোমাদের পরীক্ষায়, যে কারা এই আমের আম বিক্রি করে পয়সা পায়, যাদের বিশাল আম বাগান, যারা ব্যাপারী, তারা কি করে, পঞ্চায়েতের থেকে আমের ব্যাপারীরা কী করে গাছ নেয়, পাহারা দেয়, আম বেচে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমের ব্যাপারীদের কাজ। আমের খুশু বলছে আমের কি, হ্যাঁ তারপরে বলছে এবার থেকে ওপার যেতে 8 ঘন্টা সময় লাগবে, দৌলত মাজারের বন, সেটাকে দৌলত মাজারের বন বলা হয়, সেখানে আম গাছ নেই, শাল শিশু গামার গাছ আছে, ভিতরে মাজার, তো গাছ কাটার নিচে কেউ যাবে না। মাজারটা কি তোমাদের এটা একটা আসতে পারে, মাজার মানে কি, বলবে মাজার মানে হচ্ছে পীর সাহেবের কবরস্থান, ভীষণ ইম্পর্টেন্ট এটা, মাজার মানে কি বলবে, বলবে পীর সাহেবের কবরস্থানকে মাজার বলা হয়, এটা শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে। আর কারা জমা রাখলো গাছ, এটাও ইম্পর্টেন্ট, বলবে পঞ্চায়েতের থেকে আমের ব্যাপারীরা গাছটা জমা নেয়, পাহারা দেয়, আম বেচে, এগুলো আমের ব্যাপারীদের কাজ, বোঝা গেল, কাদের থেকে নেয়, কি বলবে, পঞ্চায়েতের থেকে নেয়। হ্যাঁ আচ্ছা, আমাদের বাড়ি এখান থেকে প্রায় 4-5 কিলোমিটারের ওপরে, আর তারপরেই হচ্ছে সাহেব, লোকে বলে সাহেব জেনের বোন,
হয়তো এগুলো তোমাদের শূন্যস্থান পূরণে আসতে পারে, আর সেইভাবে কিছু ইম্পর্টেন্ট নেই। বোঝা গেল? আমি তোমাদের যেটা এখানে বলে দিলাম সেগুলো হচ্ছে, একটা হচ্ছে মাজার। মাজার কি বলবে? পীর সাহেবের কবরস্থানকে বলা হয়। ঠিক। আর যদি বলে যে আমের ব্যাপারীরা কী কাজ করতো, বলবে যে পঞ্চায়েতের থেকে আম গাছগুলোকে ওরা দেখাশোনার কাজ করতো, জমা নিত, পাহারা দিত, সেখান থেকে আম বেচা কেনার কাজ করতো আমের ব্যাপারীরা। মনে থাকবে? এখান থেকে এইগুলো ছাড়া আর কিছু নেই। কোন কাঠ বেঁকে যায়? তোমরা বলবে আম কাঠ সহজে বেঁকে যায়, তাই তখন তারা কি করলো? আম গাছগুলোকে রেখে দিল, আমের ফলগুলোকে বিক্রি করে দিল। তাহলে আশা করি তোমাদের এই পাতাটা মানে এই চ্যাপ্টারগুলো আমি ভালো করে বোঝাতে পেরেছি। এই পাতার যে পড়াটা আছে, ঠিক আছে? আমি তোমাদের এই নেক্সট ভিডিওতে আবার আমি পরের পড়াগুলো এরমভাবেই ইম্পর্টেন্ট বিটেবার বলে তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো। আমার চ্যানেলটা তোমরা নিয়মিত ফলো নিশ্চয়ই করবে, তাহলে এগুলো কমন পাবে প্রশ্নগুলো, ঠিক আছে? এবং তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে?